দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। রহমত, মাগফিরাত আর নাজাতের মাসের পবিত্রতা রক্ষার আহ্বান উপদেষ্টার। ব্যবসায়ীদের সংযমের অনুরোধ। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, রমজানের পবিত্র রক্ষার্থে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। মসজিদে মসজিদে প্রথম তারাবির নামাজ। রাতে সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সারাদিনের রোজার পূর্তির পর তো তারাবির মাধ্যমে তো আমাদের মহান আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নাজাত যেন পেতে পারি। আমরা প্রতিটি মুসলমান এই রমজানকে ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহর কাছে চাওয়া আমাদের দেশটা শান্তি থাকুক, ভালো থাকুক, দেশে কোনো অশান্তি না থাকুক। আমাদেরকে যে পবিত্রতার বার্তা দিয়ে যায় এই মাহে রমজান, এটার জন্য আমরা ভুলে না যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লেবুর হালি 100, চাহিদার সুযোগে বেড়েছে শসা বেগুনের দামও। ডাল, ছোলা, চিনি, খেজুরে স্বস্তি। সরকার তৎপর থাকায় এবার রোজায় পণ্যের দাম কম, বললেন প্রেস সচিব। এক মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির। নইলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। 1.5 মাসের মধ্যেই শুরু হচ্ছে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার কাজ, জানালেন চিফ প্রসিকিউটর। চলতি মাসেই বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল। শুরু হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোববার থেকে 1 মাসের সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন তিনি। আবারও বছর ঘুরে বিশ্ব মুসলিমের দ্বারে হাজির পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। রোববার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, এই পবিত্র মাসে ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন। আগামী 27 মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান উপদেষ্টা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে মসজিদে মসজিদে চলছে তারাবি নামাজ আদায়। এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন রিপোর্টার আমান নবী এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। আমরা প্রথমেই যাচ্ছি আমানের কাছে। আমান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মাসে রোজার পাশাপাশি রয়েছে বিশেষ উপহার তারাবি, এবং এই তারাবির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে আশায় এই মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ এশার নামাজের পরবর্তীতে কিন্তু নামাজে তারাবি শুরু হয়েছে এবং অসংখ্য মুসল্লি কিন্তু এই নামাজে শরিক হয়েছেন। শরিক হয়ে মসজিদটি পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আল্লাহ সন্তুষ্টি অর্জনে রোজা রাখার পাশাপাশি
তারা বিভিন্ন দোয়া এবং বিভিন্ন সাদগার মাধ্যমে কিন্তু আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন। যে সমস্ত মুসল্লিরা এসেছেন তাদের কাছে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে মুসলিম উম্মাহ এবং সমস্ত মানব জাতির তারা কিন্তু দুনিয়া এবং আখিরাতে সফলতা কামনা করেছেন। তাদের কণ্ঠে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় শুনেছি। তারা বলেছেন শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির জন্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য তারা কিন্তু মহান রবের নিকট তারা কিন্তু প্রার্থনা করেছেন। তারা বলছেন এ মাসে পবিত্রতা রয়েছে, বিশেষ পবিত্রতা রয়েছে এবং এ মাসে আমলের ফজিলত কিন্তু 70 গুণ বৃদ্ধি করা হয় এবং এক একটি নফল ইবাদতের সওয়াব কিন্তু অন্যান্য মাসের যে ফরজ ইবাদত তার সমতুল্য। এ কারণেই এই মুসল্লিরা তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে চান। আজ সন্ধ্যার সময় ঠিক মাগরিবের আজানের সময় কিন্তু মুসল্লিরা এসেছিলেন এবং তারা নামাজ আদায় করেছেন। নামাজের পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারা চাঁদ দেখেছেন এবং রমজানের চাঁদ দেখে তারা পরবর্তীতে কেউ এখানে অবস্থান করেছেন। অবস্থান করে তখন থেকেই তারা ইবাদতে মশগুল হয়েছেন এবং পরবর্তীতে এশার নামাজটা কিন্তু তারা আদায় করেছেন এবং এশার নামাজ আদায় করে তারা কিন্তু পরবর্তীতে তারাবি নামাজ আদায় করছেন। মুসল্লিরা বলছেন সংযম এবং আত্মশুদ্ধির এই যে মাস রমজান মাস এবং এই রমজান মাসে তারা কিন্তু চান এই সংযম এবং আত্মশুদ্ধির মাসটি কিন্তু সবার মাঝে যেন সেই সংযমের শিক্ষাটা পৌঁছে দেয় এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সেই প্রার্থনাটাই করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল বায়তুল মোকাররম থেকে আমার কাছে সবশেষ এবং এই মুহূর্তে চলছে রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাজশাহীতে মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ। সেই লক্ষ্যেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারা আগেভাগেই নামাজের উদ্দেশ্যে তারা মসজিদে প্রবেশ করেছেন এবং এখন তারাবির নামাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর যে শিরোইল জামে মসজিদ আছে, সেই শিরোইল জামে মসজিদে এখন তারাবির নামাজ পড়ানো হচ্ছে এবং একে একে মুসল্লিরা কিন্তু এই পুরো তারাবির যে কাতার সেটি কিন্তু ভরে গিয়েছিল। তারপর কিন্তু আমরা যেটি তাদের কাছ থেকে শুনেছি, তারা যেটি বলছেন যে বছর ঘুরে যেহেতু আবারও তারা রমজান মাস পেয়েছেন, তারা এই মাসে বেশি বেশি ইবাদত বান্দেগীর মাধ্যমে তাদের যে পূর্বের গুনাহ খাতাগুলো আছে সেগুলো যেন মহান আল্লাহ পাকের দরবারে চাইবেন, সেগুলো যেন মাফ করে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা আল্লাহর দরবারে তুলে ধরবেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই মাস হচ্ছে 12 মাসের মধ্যে এই মাস শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসে তারা চাইবেন, তারা দেশ ও জাতির শান্তি কামনা করবেন, এই জন্য তারা দোয়া কামনা করবেন, এমনটাই আসলে বলছেন। পাশাপাশি আমরা কিন্তু এখানে সব বয়সী মুসল্লিদের ভিড় দেখতে পাচ্ছি। এখানে যেমন ছোট শিশুরাও এসেছেন, এখানে বৃদ্ধ থেকে শুরু করে তরুণ যুবক সব বয়সী মানুষ এখানে কিন্তু সমবেত হয়েছেন এই মসজিদগুলোতে। পাশাপাশি তারা বলছেন যে আগামী কাল ভোর থেকে যেহেতু সেহরি খাওয়ার মধ্য দিয়ে তারা এই রমজানের শুরু করবেন, এটি যেহেতু আত্মশুদ্ধির মাস, আত্মশুদ্ধির মাধ্যমে তারা চাইবেন এই মাসটিকে বেশি বেশি ইবাদত বান্দেগীতে মশগুল থাকতে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম বায়তুল মোকাররম থেকে। রোজার আগে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বেপরোয়া বিক্রেতারা এক হালি লেবুর দাম হাঁকছেন 60 থেকে 200 টাকা পর্যন্ত। একই ধরনের পরিস্থিতি শসা ও বেগুনের দামেও। এই অস্বাভাবিক দাম বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে বাজারে স্বস্তি মিলছে ইফতারি তৈরি উপকরণ ছোলা ও ডালে। স্থিতিশীল আছে চিনির দামও। আরো জানাচ্ছেন অন্তরা সেন। দরজায় কড়া নাড়ছে রমজান। রাজধানীর বাজারগুলো সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের ভিড়ে। চাহিদা বাড়ায় লেবু, শসা আর বেগুনের দাম আকাশচুম্বী। আকার ভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়, শসা 70 থেকে 120 টাকা কেজি, বেগুনের কেজি 60 থেকে 150 টাকা। সরবরাহ থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবে চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। ক্ষুব্ধ ক্রেতারা। টমেটো ছিল 20 টাকা কেজি, এখন 30 টাকা 35 টাকা। লেবুর হালি হচ্ছে 80 টাকার মতো এরকম চাইতেছে। মাছ বাজারে গেছি, ওইখানেও বেশি, তরকারিতেও বেশি, সবকিছুতেই বেশি। এটা নতুন মাল আইছে দেশি,
এজন্য দাম বাড়ছে। সাধারণ মধ্যবিত্তদের জন্য দামটা বেশি মনে হলেও তারপরেও রমজান উপলক্ষে যেভাবে বাড়ার কথা সেভাবে মনে হচ্ছে ঠিক আছে। শীত মৌসুম শেষ হওয়ায় সবজির সরবরাহ কিছুটা কমেছে, তবে যে হারে দাম বাড়ছে তা অস্বাভাবিক উল্লেখ করে বাজারে সরকারি সংস্থাগুলোর হস্তক্ষেপের পরামর্শ কৃষি অর্থনীতিবিদের। দাম যে হারে বেড়েছে এটা খুবই অস্বাভাবিক। এখানে আমাদেরকে ন্যায্য দাম প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায্য মূল্য প্রতিষ্ঠার জন্য আমাদের সরকারি যে এজেন্সিগুলো আছে সেগুলোকে কাজ করতে হবে। তবে বাজারে স্বস্তি মিলেছে ডাল, বেসন, ছোলা ও চিনির দামে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে বলে জানালেন বিক্রেতারা। ক্রেতাদের সন্তোষ প্রকাশ। প্রয়োজনীয় জিনিস যেমন নিঃসবগুলোর ভুসি, এগুলার দাম গতবারের চেয়ে কেজি 400-500 টাকা কম। কোনো দাম বেশি না, আদার সব আইটেম দাম, ডাল ডুল সব জিনিসের দাম কম আছে। রোজা আসলে যে প্রতি বছর হচ্ছে দাম বেড়ে যায়, হুট করে বেড়ে যায়, রোজার আগের দিন বেড়ে যায়, ওই রকমটা হয় নাই। এটা তদারকি না থাকলে হয়তো ব্যবসায়ীদের কারসাজিতে সামনের দিনগুলোতে বেড়ে যেতে পারে। এদিকে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। গেল সপ্তাহের চেয়ে কেজিতে গরুর মাংসের দাম 30 টাকা ও খাসির মাংসের দাম 150 টাকা বেড়েছে, আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় এবার কমেছে। মনে করে সমস্ত পার্টি শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের শুরুতেই প্রেস সেক্রেটারি কথা বলেন রমজানের বাজার দর নিয়ে। জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। জিনিসপত্রের দামের গত বছরের তুলনায় এবার রমজানে সকল ভোগ্য পণ্যের দাম সহনীয় আছে জানিয়ে শফিকুল আলম বলেন, রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এক মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেস সেক্রেটারি বলেন, বিএনপি হয়তো ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাচ্ছে, কিন্তু সরকার আগেই নির্বাচনী রোডম্যাপ দিয়েছে। এ বছরের ডিসেম্বর নয়তো আগামী বছরের জুনেই হবে নির্বাচন। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে, যদি সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হোক, হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। সকল রাজনৈতিক দলের সমান সুযোগ তৈরির জন্য সরকার কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সর্ব পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এক মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে পিছিয়ে দিতেই সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের বিষয় সামনে আনা হচ্ছে বলে দাবিদার। দলটির অন্যান্য নেতারা বলছেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ। জাতীয় নির্বাচন, রোডম্যাপ, নতুন দল গঠন সব মিলিয়ে নতুন সমীকরণের দিকে দেশ। স্থানীয় না জাতীয় নির্বাচন আগে, রাজনৈতিক দলগুলোর এমন তর্কে শঙ্কা নতুন সংকটের। ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ গঠনের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে একটি মহল চক্রান্তে লিপ্ত। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। অন্তর্বর্তী সরকার এক মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি বিএনপির এই নেতার। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া।
একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এদিন প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সমাবেশে তরুণদের নতুন দলকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, যারা সরকারকে ব্যর্থ করতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়। ষড়যন্ত্রকে উৎখাত করতে হলে প্রয়োজন জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদের সমস্যার সমাধান করা। জাতীয় নির্বাচন দরকার নাই, আপনার স্থানীয় সরকার নির্বাচন দরকার। এগুলো যারা আপনাকে বলছে তারা আপনাকে ব্যর্থ করতে চায়। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার। অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকেরই। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও দুইজন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো বৃহত্তর দলের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্র সংগঠন হবে না বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান। দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে রাজধানীর রায়ের বাজারে 24-এর শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর তৎকালীন নেতারা জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। 2024 সালে গণ অভ্যুত্থানের ফলে আবার কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। নতুন ছাত্র সংগঠন দলীয় দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ক্যাম্পাস ভিত্তিক যে লেজুর বৃত্তিপনা ছিলাম, যে দাসত্বের যে কালচার ছিলাম, যে জিম্মি করে রাখার যে কালচার ছিলাম, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চাই। 71-এ আমরা একটি দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলেও যে রাষ্ট্রকল্প আমরা আশা করেছিলাম, 72-এর পর থেকে নানা কারণে তখনকার নেতারা ব্যর্থ হয়েছেন। 24-এ আমরা সেই সুযোগটি আরও একবার পেয়েছি। সুতরাং 24-71-এর একটি কন্টিনিউশন, আমরা সেই সুযোগটি পেয়েছি, এইবার সেই সুযোগটি হাতছাড়া করতে চাই না। রাতের সময় আরো থাকছে। You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে নজিরবিহীন বাকবিতণ্ডা, ভেস্তে গেল খনিজ চুক্তি, ইউক্রেনকে সমর্থন ইইউ।
চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। দুপুরে সিলেটে এক কর্মশালায় কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15 বছরে দেশের আইন ও বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল। ছাত্র জনতা এই অবস্থা থেকে নতুন বাংলাদেশ উত্তরণ ঘটিয়েছে। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং 2 পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। গতকাল সন্ধ্যায় কসবার পটিয়া সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। আহত আলামিনকে উদ্ধার করে ত্রিপুরার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে। 22 ঘণ্টা পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বাংলাদেশ সীমান্তে অন্য দেশের কেউ অনুপ্রবেশ করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির মহাপরিচালক। বলেছেন, যতক্ষণ বাংলাদেশিরা অন্য দেশে অনুপ্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তারা নিরাপদ। এদিকে বিজেপি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠকের পরও সীমান্তে হত্যা কেন বন্ধ হচ্ছে না সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ নিয়ে কাজ করছে সরকার, নজর রাখা হচ্ছে মিয়ানমারের পরিস্থিতিতেও। কক্সবাজার বিজেপির নতুন ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তারা এসব কথা বলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে একযোগে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে উদ্বোধন করা হলো বিজিবির একাধিক ব্যাটালিয়ন ও ইউনিটের। কক্সবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাটালিয়ন ও ইউনিট উদ্বোধনের পর প্যারেড পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এলে ওঠে সমসাময়িক নানা প্রসঙ্গ। এর মধ্যে সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশিরা অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করা পর্যন্ত নিরাপদ। বিপরীতে অন্য দেশের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইন মানার ক্ষেত্রে আরো কঠোর হবে বিজিবি। অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। সম্প্রতি দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। সীমান্ত হত্যা বন্ধে সেখানেও হয় আলোচনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, প্রতিশ্রুতি দেওয়ার পরও হত্যা বন্ধ হচ্ছে না, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানান তিনি। ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরো যেন ব্যাটালিয়ন এই বিজিবির সাথে যোগ হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। পরিশেষে আপনাদের প্রতি আহ্বান জানাই, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজিবির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবেন। নাফ নদীর ওপারে মিয়ানমারের সিত্তে শহর দখলের পথে রয়েছে আরাকান আর্মি। ব্রিফিংয়ে উপদেষ্টা ও মহাপরিচালক দুজনই জানালেন, দেশটির অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজন পড়লে সীমান্তে বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিজিবির 2টি ব্যাটালিয়ন এবং 1টি ইউনিট। নতুন এই সংযোজনগুলো বিজিবির সক্ষমতা বাড়াবে আরও অনেক। দেশবাসীর গর্বের বর্ডার গার্ড তাদের নজরদারি এবং তৎপরতার মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। আতাউর কাউসার, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর নিরাপত্তা জোরদারে অল আউট অ্যাকশনে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানিয়েছেন, চুরি, ছিনতাই ও ডাকাতিতে জড়িতদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা
অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান আরো জানান, রমজানে মার্কেট ও শপিং মলে কেনাকাটা করতে ভিড় বাড়ে, চলে নগদ অর্থের আদান প্রদান। এজন্য এসব এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। যৌথ বাহিনী ও ডিবির অভিযানে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে রমজানে নগরবাসী অধিকতর নিরাপদে থাকবে বলে আশ্বস্ত করেছেন ডিএমপির ডিবি প্রধান। বিন্দুমাত্র ছাড় দিব না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। গত কয়েক মাসের তুলনায় কম দামে নিত্যপণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট না থাকা ও বাজার প্রতিযোগিতামূলক হওয়ায় পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে। ফলে রমজানের আগে চাহিদা বাড়লেও পাইকারি পর্যায়ে বিভিন্ন পণ্যের দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। জমজমাট দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। শনিবার সকাল থেকে পণ্য বোঝাই ট্রাকের সারি দেখা যায় এই বাজারে। শ্রমিকরা ব্যস্ত লোড আনলোডে। দোকানে দোকানে চলছে বেচা কেনার হিড়িক। এবছর সিন্ডিকেট না থাকায় ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এতে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারেও কমেছে নিত্যপণ্যের দাম, যার প্রভাবে কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে দ্রব্যমূল্য নিম্নমুখী দাবি ব্যবসায়ীদের। চাহিদার থেকে দ্বিগুণ মাল আমদানি হওয়াতে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, যার কারণে বাজারে পর্যাপ্ত পণ্য আছে, সরবরাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ সবকিছু বাজার এখন স্থিতিশীল আছে, কোনো কিছু বাড়া নাই, স্বাভাবিক আছে। খেজুর, ছোলা থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে কমেছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। চিনির দামও হাতের নাগালে। ইন্ডিয়া পেঁয়াজ বিক্রি করছে আমরা 60-62 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি করছে হচ্ছে 35 থেকে 42-43 টাকা পর্যন্ত। সর্বনিম্ন 88 টাকা থেকে সর্বোচ্চ 102 টাকার মধ্যে পকেট বেঁধে ছোলা কি পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চিনি, তেল, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুরের আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় গড়ে 31%। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমা এবং দেশে পর্যাপ্ত পণ্যের আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের কারণে গেল কয়েক মাসের তুলনায় ভোগ্যপণ্যের দাম কম খাতুনগঞ্জে। তবে মুদ্রাস্ফীতির কারণে সে সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতবিদরা রাখছেন মেধার স্বাক্ষর। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা। চোখের দেখায়, প্রাণের কথায় ফের ফিরে আসা পুরনো সেই দিনে। শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে বসলো দেশসেরা গণিতবিদদের মিলন মেলা। নেই ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, তবুও সকলের প্রাণে ক্ষণে ক্ষণে নাড়া দিচ্ছে অতীতের স্মৃতিময় সেই দিনগুলো। তাই তো এত বছর পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে সবাই মেতেছেন গল্প আড্ডায়। মুঠোফোনে বন্দি করে রাখছেন প্রিয় মুহূর্ত। 50 বছরে এসে এখন আসলে মনে হয় যে সবচেয়ে প্রিয় বন্ধুরাই, এবং ওই সময়টাই আসলে সবচাইতে বেশি সুন্দর ছিল। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 14th বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। মিলন মেলায় সামিল হতে কেউ কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা এসেছেন ভবিষ্যৎ প্রজন্মকে সঙ্গে নিয়ে। তাই উচ্ছ্বাসের মাত্রাও এখানে অন্যরকম। গণিত হলো বিজ্ঞানের ভাষা এবং এই গণিতকে ঘিরেই আমাদের আজকের আয়োজন। আপনি লক্ষ্য করবেন
সর্বত্র গণিতের একটা আমেজ। অনেকের সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে, 5-10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে, দেখার আগেই মনে হচ্ছে বুকে জড়িয়ে ধরছি। এ সময় 15 জন প্রাক্তন শিক্ষককে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এ সময় পুরো প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশের। বাংলাদেশের গণিতকে কিভাবে উন্নত করা যায়, এখনো দেখছি সেই দিকে না দিয়ে সবাই এখন বড় বড় রিসার্চের দিকে চলে যায়। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতবিদরা ছড়িয়ে দিচ্ছেন মেধার স্বাক্ষর। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে এমন আশা উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খানের। ঢাকা বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি, যে সত্যিকার অর্থে পৃথিবী জুড়ে আমাদের ছড়িয়ে আছে, গ্লোবাল আউটরিচ। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের তালে নেচে গেয়ে মিলন মেলার এই আয়োজন উদযাপন করেন গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জেলেনস্কি শান্তি চান না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বাকবিতণ্ডার পর এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এবং জনগণকে ধন্যবাদ জানান জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যৌথ সংবাদ সম্মেলন বাতিল হলেও ফক্স নিউজে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট এবং জনগণকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন তিনি শান্তির জন্য প্রস্তুত, তবে শক্তিশালী অবস্থানে থাকতে চান। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা কঠিন হবে বলেও জানান জেলেনস্কি। সাম্প্রতিক টানাপোড়েনের পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানান এ বিষয়ে তিনি আশাবাদী। কারণ শুধু প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক নয়, ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক এবং শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করেন জেলেনস্কি শান্তি চান না, বরং জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যেতে চান। বৈঠকের পর ফ্লোরিডা যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং প্রাণহানি বন্ধ করতে চায়। জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ শেষ করতে চান। এ সময় জেলেনস্কির অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। বলেন জেলেনস্কি যদি শান্তি চান তাহলে তাকে স্পষ্টভাবে বলতে হবে তিনি আর যুদ্ধ চান না। বাকবিতণ্ডার পর জেলেনস্কিকেই সমর্থন জানিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েন জেলেনস্কিকে সমর্থন জানিয়ে বলেন ইউক্রেন কখনো একা নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন ইউক্রেনের নাগরিকদের চেয়ে বেশি শান্তি কেউ চায় না এবং জার্মানি ও ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে। এছাড়াও ইউক্রেনের সাহস ও সহনশীলতার প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি রাশিয়াকে আগ্রাসী এবং ইউক্রেনকে আক্রান্ত দেশ হিসেবে উল্লেখ করে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ইউক্রেনকে সমর্থনের কথা জানান ইতালি, ডেনমার্ক, মলদোভা, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। যদিও ইউক্রেনে শান্তি চাওয়ায় ট্রাম্পকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ওভাল অফিসে জেলেনস্কি যে আচরণ করেছেন এতে তার গায়ে ট্রাম্প হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। বৃষ্টি শঙ্কায় বিপাকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন। টানা বৃষ্টিতে এখন পর্যন্ত বাতিল হয়েছে 3 ম্যাচ। আবহাওয়া অধিদপ্তর বলছে সেমিফাইনাল এবং ফাইনাল ঘিরেও রয়েছে ভারী বর্ষণের শঙ্কা। সেক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডেতে। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। আয়োজনে নিরাপত্তার বাড়াবাড়ি আর বৃষ্টি বাধায় পদে পদে বিপাকে আয়োজক দেশটি। 3 ভেন্যুর মধ্যে একমাত্র করাচিতেই কোনো সমস্যা ছাড়া এখন পর্যন্ত ম্যাচ আয়োজন করতে পেরেছে পিসিবি। বাকি 2 ভেন্যু লাহোর আর পিন্ডিতে পড়তে হয়েছে নানাবিধ সমস্যায়। কিছুটা ছোট শহর হওয়ায় পিন্ডির ট্রাফিক সিস্টেম সামলাতে হিমশিম খেতে হয় সেখানকার পুলিশ ডিপার্টমেন্টকে। যদিও পরের দিকে ধীরে ধীরে গুছিয়ে নেয় সব, কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে বন্দি স্টেডিয়ামের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকেই। 2 কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে আসতে হয়েছিল দর্শক এবং সাংবাদিকদের। আর জায়গায় জায়গায় চেকিংয়ের কড়াকড়ি তো ছিলই, কিন্তু সব আয়োজন ভেস্তে দেয় বেরসিক বৃষ্টি। প্রকৃতির বৈরিতায় 3 ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ শেষ হতে পেরেছে পিন্ডি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার পর বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ভেসে গেছে অঝোর ধারায়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে পাকিস্তানের সেমিফাইনাল হবে 5ই মার্চ। সেখানে কারা খেলবেন সেটা ঠিক না হলেও লাহোরের সে ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, কারণ বৃষ্টি যে পিছু ছাড়ছে না লাহোরেও। পিন্ডির তুলনায় তাপমাত্রা অবশ্য ভালো থাকবে লাহোরে, কিন্তু সূর্যের দেখা মিলবে কিনা সেটা বলা যাচ্ছে না একেবারেই। আইসিসি রিজার্ভ ডে রেখেছে এই ম্যাচের জন্য, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিনও। সেক্ষেত্রে ফাইনালিস্ট নির্ধারণ করতে পুরো 100 ওভার খেলা দেখার সুযোগ সমর্থকরা পাবেন না বলেই মনে হচ্ছে। ভারত যদি সেমিফাইনালে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। তারিখ একই থাকবে 9 মার্চ। তবে ফোরকাস্ট বলছে দুপুরের পর থেকে অঝোর ধারায় ঝরবে বৃষ্টি, ভেসে যাবে পাকিস্তানের 30 বছরের লালিত স্বপ্ন। রিজার্ভ ডে 10 মার্চ থাকলেও সেদিনের অবস্থা আরও বেগতিক আবহাওয়ার হিসেবে। সকাল থেকেই আছে বৃষ্টির পূর্বাভাস। আর এভাবেই যদি চলতে থাকে আর ভারত ব্যর্থ হয় ফাইনালে উঠতে, তাহলে 2002-এর পর আবারও হয়তো ডুয়েল চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। সেবারও যে এই বৃষ্টিবন্দী হয়েই শিরোপা ভাগাভাগি করেছিল ভারত শ্রীলঙ্কা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। মসজিদে মসজিদে প্রথম তারাবি নামাজ আদায়। সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবেন মুসল্লিরা। পবিত্রতা রক্ষায় আহ্বান উপদেষ্টার। লেবুর হালি 100, চাহিদার সুযোগে বেড়েছে শসা বেগুনের দামও। ডাল, ছোলা, চিনি, খেজুরে স্বস্তি। সরকার তৎপর থাকায় এবার রোজায় পণ্যের দাম কমলো বললেন প্রেস সচিব। এবং 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবি বিএনপির। নইলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।